লোকসভা, রাজ্যসভা থেকে বিধানসভা, দিল্লি থেকে কলকাতা, উত্তপ্ত হলো আইনসভা। বিধানসভায় নজিরবিহীন বচসায় জড়ালেন শুভেন্দু অধিকারী ও পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। আমার মেয়ে থার্ড ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে, তুমি তো মেয়ে পাস করতে মেয়ে ডবল হয়ে পাস করতে চিটিং বাদ কোথাকার বড় বড় কথা বলছে। আবার সংসদ উত্তাল হলো বঞ্চনার অভিযোগে। নিজের সরকার বাঁচাতে নীতিশ কুমারের বিহার আর চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশকে সব দিয়ে বাকি রাজ্যগুলিকে বঞ্চিত করেছেন নরেন্দ্র মোদী। এই অভিযোগে সংসদের ভিতরে বাইরে সরব হলো বিরোধীরা। That may well be the case, but there is very little for most states. So these are the kind. Each state has its own issues to point to. बिहार जा रहा है विकास, यूपी को क्यों छोड़ रहे हैं आप? লোকসভায় স্পিকারের সঙ্গে বচসায় জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। जब स्पीकर बोलता है तो बोलता है और वो सही बोलता है। सर, बिल पे कोई चर्चा नहीं हुआ। Even yesterday, the TMC questioned the budget, saying, "Oh, nothing has been given to Bengal." Let me just highlight the fact that the several schemes given by Honorable Prime Minister in the last 10 years have not even been implemented in West Bengal. Health insurance, and you have the audacity to ask me now. আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন 21 সালের পরে আপনি ক পয়সা 100 দিনের কাজের খাতায় আর আপনি আবাস যোজনায় বাংলাকে দিয়েছেন। 10 পয়সা যদি প্রমাণ করতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। যারা এখানে গলা ফাটাচ্ছে, না ফাটিয়ে শ্বেতপত্রটা নিয়ে কোথায় আসবে জানাক আমাকে, আমি পৌঁছে যাবো। এরই মধ্যে বিধানসভায় বেনজির ঘটনা ঘটল। বিধানসভার অলিন্দে শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে গেলেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় হল। আমার মেয়ে থার্ড ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে, তুমি তো মেয়ে পাস করতে মেয়ে ডবল হয়ে পাস করতে চিটিং বাদ কোথাকার। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। বুধবার বিধানসভার অধিবেশন কক্ষে নারী নির্যাতন নিয়ে আলোচনার প্রস্তাব দেয় বিজেপি, কিন্তু তৃণমূল তাতে অংশ না নেওয়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। ঠিক সেই সময় বিধানসভার অলিন্দে বিরোধী দলনেতার দিকে কার্যত তেড়ে যান পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, যখন বিরোধী দলনেতা হাউস ছেড়ে বেরিয়ে আসছেন, সেই সময় দেখা গেল তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, তিনি বর্ধমান পূর্বস্থলীর একজন বিধায়ক, তিনি হঠাৎ করেই শুভেন্দুবাবুর কাছে চলে আসেন এবং এসে তাকে কি সব বিষয় কিছু প্রশ্ন করতে থাকেন এবং যথেষ্ট উত্তেজিতভাবে তিনি প্রশ্ন করতে থাকেন। কিছুক্ষণ বাকবিতণ্ডা চলে এবং তারপর দেখা যায় যে শুভেন্দু অধিকারী সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু বিজেপির যে তৃণমূলের যিনি বিধায়ক, তিনি কিন্তু তখনও পর্যন্ত চিৎকার করে যাচ্ছেন। দেখুন, আমার মেয়ে থার্ড ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে, তুমি তো মেয়ে পাস করতে মেয়ে ডবল হয়ে পাস করতে চিটিং বাদ কোথাকার বড় বড় কথা বলছে। পূর্বস্থলীর তৃণমূল বিধায়কের অভিযোগ, লোকসভা ভোটের আগে তার এলাকায় গিয়ে তাকে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। কলকাতায় তৃণমূল বিধায়ক বেআইনিভাবে 2টি ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ করেন। শুধু তাই নয়, তার মেয়ের সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা নিয়েও বিরোধী দলনেতা প্রশ্ন তোলেন বলে অভিযোগ। 500 মিটারের মধ্যে আমার বাড়ির সামনে জং দিয়ে বলছে অসাধু উপায়ে আমি নাকি 2টো ফ্ল্যাট কিনছি কলকাতায়। দেখাতে হবে আমাকে ফ্ল্যাট চাকরি। আমার মেয়ে থার্ড ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে প্রাইভেট। আমার মেয়ে ফার্স্ট ডিভিশন, উচ্চ মাধ্যমিকে হাই ফার্স্ট ডিভিশন, গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি, ডবল মাস্টার ডিগ্রি, বিএড করা আছে, তার নামে যেরকম মিথ্যে কথা বলে।
আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। শারীরিক নিগ্রহের চেষ্টার অভিযোগে অধ্যক্ষের কাছে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। পাল্টা চিঠি লেখেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এদিকে বিরোধী দলনেতাকে অপমান, হেনস্থার অভিযোগে অধ্যক্ষের ঘরে গিয়ে প্রতিবাদ জানান সমস্ত বিজেপি বিধায়করা। বিষয়টি বিধানসভা কক্ষে তুলতে চান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অধ্যক্ষের কাছে আমরা গিয়েছিলাম বিরোধী দলনেতার সাথে এক নয় একাধিকবার সদনের ভেতরে এবং সদনের বাইরে অসংসদীয় আচরণ, এমনকি আজকে যে শারীরিক ভাষা নিয়ে তার প্রতি তেড়ে যাওয়া হয়েছিল, আমি আশঙ্কা করছি যে বিরোধী দলনেতার প্রাণ সংশয় হতে পারে বিধানসভার অভ্যন্তরে। এখন বিরোধী দলনেতা দলের মধ্যে খানিকটা একা পড়ে গেছেন, কোণঠাসা হয়ে গেছেন এবং যেন তেন প্রকারে তিনি একটা নজর কাটতে চাইছেন। তো তিনি প্রচারের সময় গিয়ে তৃণমূল বিধায়কের বাড়ির কাছে দাঁড়িয়ে যদি এমন কিছু বলে আসেন যেটা তৃণমূল বিধায়ক মনে করছেন মিথ্যা বলেছেন, তিনি সৎসাহস দেখিয়ে সামনে পেয়ে জিজ্ঞাসা করেছেন, আপনি এই বলেছেন। সামনে একতরফা বক্তৃতার সময় তার বাড়ির সামনে গিয়ে আমি যা ইচ্ছা বলে এলাম, আর তিনি যখন সামনে আমায় জিজ্ঞেস করলেন আমি মুখ ঘুরিয়ে পালিয়ে যাচ্ছি, এ কি করে হবে? অধ্যক্ষ জানান তিনি বিষয়টি শুনেছেন। ঘটনা যেরকম বলা হচ্ছে ততটা হয়েছে কিনা তা জানার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। রিপোর্ট আসার পরই এ নিয়ে বলবেন অধ্যক্ষ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাজেট পেশের সময় অর্থমন্ত্রী কেন্দ্রের সমালোচনা করতেই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। বিরোধীদের বাধা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অধিবেশনের পর মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়। তৃণমূলপন্থী সরকারি কর্মচারীরা পাল্টা স্লোগান দেন। এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে নিগ্রহ, এমনকি খুনও করতে পারে। আমরাও আক্রান্ত হতে পারি, মার্ডার হতে পারি। এই বছর ফেব্রুয়ারি মাসে সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে বিধানসভায় তুলকালাম কাণ্ড বাঁধে। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিধানসভার ভেতরে স্লোগান দেন বিজেপি বিধায়করা। চলতি অধিবেশন থেকে শুভেন্দু অধিকারী সহ 6 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ। আমরা গর্বিত, আমরা গর্বিত। সন্দেশখালীর মায়েদের জন্য সাসপেন্ড করেছে আমাদের, আমরা গর্বিত। আমরা অচল করেছি বিধানসভা, 30 মিনিট অচল করেছি। অপরিষদীয় আচরণের অভিযোগে 2023-এর ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। সেই বছরই শীতকালীন অধিবেশনে বিধানসভার স্পিকারের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে ফের সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতাকে। গত বছরের শুরুর দিকে তৎকালীন সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়। অভিযোগ, পার্থ ভৌমিককে জেলে পাঠানোর হুমকি দেন বিরোধী দলনেতা। গত বছরের 16ই মার্চ, সেদিনও ছিল বুধবার, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তাঁর বাড়িতে আয়কর হানার হুমকি দিয়েছেন বলে দাবি করেন রায়গঞ্জের বিধায়ক। উনি সরাসরি সর্বজনীনভাবে আমাকে হুমকি দিয়ে গেলেন যে মিস্টার কল্যাণী, কালকেই আপনার ওখানে ইনকাম ট্যাক্স পাঠাবো, আপনি বুঝবেন ঠেলা। আর এবার বিধানসভার অলিন্দে ঘটল বেনজির ঘটনা। আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে, তুমি তো মেয়ে পাস করতে, মেয়ে ডবল এ পাস করতে। চিটিং মার কোথাকার। সদ্য শুরু হয়েছে বিধানসভা অধিবেশন, আর বুধবার বিজেপি বিধায়কদের বিক্ষোভ ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো বিধানসভা চত্বরে। প্রথমে বিধানসভার ভিতরে চলল বিক্ষোভ, এরপর বিধানসভার বাইরে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকার মর্যাদা বেশি
না মা বোনেদের নারীত্ব, সংগ্রাম, ইজ্জত, সম্মান, অধিকার, সেই মায়েদের সম্মান বেশি। মুখ্যমন্ত্রী হাতরাসে টিম পাঠান, মণিপুরের কথা বলেন, আর তার দলের লোকেরা, তার বিধানসভা, তার শাসক দল, তার সরকার, তার হাউস, তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না। রাজ্যে সাম্প্রতিককালে একাধিক নারী নির্যাতনের অভিযোগে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রিসভার কোনো সদস্যর বিবৃতি দাবি করে বিজেপি বিধায়কদের অভিযোগ, বিধানসভায় এ নিয়ে তাদের বলতে দিলেও আলোচনায় নীরব ছিলেন তৃণমূল বিধায়করা। হাউসের মধ্যে অন্তত আধ ঘন্টা ধরে তারা বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ যে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যখনই তারা প্রশ্ন তুলতে যান, যখনই তারা উত্তর চান মন্ত্রীদের কাছে, তখনই কিন্তু মন্ত্রিসভা গোটাটা নীরব হয়ে যান, বরং উল্টে তাদের দিকে আঙুল ওঠে, তাদের দিকে দোষারোপ করা হয়। এই নিয়ে কোনো আলোচনার সুযোগ কিন্তু তারা বিধানসভায় পান না। এই অভিযোগ করে দীর্ঘক্ষণ ধরে তারা বিধানসভার ভেতরে তারা স্লোগান দিলেন, তারা বিক্ষোভ দেখালেন, তারা প্রতিবাদ জানালেন। আপনারা আমাদের কথা বলতে দেবেন না, মাইক বন্ধ করে দেবেন, রেলেভেন্ট ইস্যুগুলো তুলতে দেবেন না, আমাদের গিয়ে তো আমাদের এলাকাতে জবাব দিতে হয়। ভারতবর্ষের মানুষ জানুক পশ্চিমবঙ্গের বিধানসভা যেটা হচ্ছে বিরোধীদের জায়গা, সেখানে মহিলাদের ওপর রোজ অত্যাচার হচ্ছে, কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হয় না। সব পরিষদীয় একটা রীতিনীতি আছে, ইচ্ছা মতো আজকেই আমি এটা বলবো, আজকেই আমি এটা চাই, ওইভাবে তো হয় না। তো ওরা যখন একটা কোনো বিষয়ে যদি তাদের বলার থাকে, পদ্ধতি ধরে সেটা আসতে হয়। আর যে বিজেপি উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, মধ্যপ্রদেশ পরপর নারী নির্যাতন, গণধর্ষণ, হত্যা, সাক্ষী মালিকরা, কুস্তিগির, তাদের শ্লীলতাহানি করে বিজেপির সাংসদ, তাকে প্রোটেকশন দেয় নরেন্দ্র মোদী, অমিত শাহরা, তারা এখানে নাটক করছে, সব হাস্যকর। বঙ্গ বিধানসভায় যখন বিজেপির প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তখন সংসদে আবার বাজেটে বঞ্চনার অভিযোগে বিরোধীদের সম্মিলিত আক্রমণের মুখে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। বৈষম্যের বাজেট, কুর্সি বাঁচাও বাজেট, বিহার অন্ধ্রপ্রদেশকে ঢালাও ভেট, বিরোধী রাজ্যগুলির ভাড়ার শূন্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেটে পক্ষপাতিত্বের অভিযোগ ঘিরে বুধবার উত্তাল হল সংসদ। রাজ্যসভা থেকে ওয়াকআউট করলেন বিরোধীরা। সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়া জোটের শরিকরা। Well, if there's no discrimination in the budget, I'll have to go and check the meaning of the word discrimination in the dictionary once again. Discrimination is writ large over the budget. অনেকেই বলছেন এ বাজেট মোদির 3N বাজেট, N ফর নীতিশ, N ফর নাইডু, আর তৃতীয় N অর্থাৎ নিউ ট্যাক্স রেজিম। তৃতীয় মোদী সরকার তৈরিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল N ফ্যাক্টর, নীতিশ এবং নাইডু। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে ফোকাস রইল মূলত সেই 2 N এর ওপরই। সরকার গঠনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন যারা, বাজেটে তাদের জন্য দুহাত উপর করে দিলেন নরেন্দ্র মোদী। বাজেটে ঢালাও ঘোষণা পেল এবি, এ মানে অন্ধ্রপ্রদেশ, বি মানে বিহার। New airports, medical colleges and sports infrastructure in Bihar will be constructed. Andhra Pradesh Reorganization Act. Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. কিন্তু বিরোধীদের প্রশ্ন, বাজেটে বিহারে বাহার হয়েছে হোক, অন্ধ্রপ্রদেশে উন্নয়নের অপার গতি হোক, কিন্তু মোদী সরকারকে টিকিয়ে রেখেছে বলে তারাই শুধু সরকারি খাজনা পাবে আর বাকি রাজ্যগুলির সঙ্গে দুয়োরানির মতো ব্যবহার করা হবে কেন? This budget of Ms. Nirmala Sitharaman has been a discriminatory budget, and we all know that this budget is a kursi bachao budget, and this budget has only thought over how to save this government. They had just punished middle class farmers, NRGS workers, states after states which needed their right. They were all being denied, and this is against the federal principles of this country itself, and many states had been left without any kind of help from the union government. As to what happens in a speech, that in every budget, you don't get an opportunity to name every state of this country.
বঞ্চনার বাজেটের অভিযোগে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে মোদী সরকারের বিরুদ্ধে একযোগে স্লোগান তুললেন তৃণমূলের সাংসদরা। বাজেটে বঞ্চনার অভিযোগে এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে সরব হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। এই সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। कल बजट पेश हुआ, उस बजट में किसी स्टेट को कुछ नहीं मिला और सबके थाली खाली और दो के थाली में पकोड़ा और ये अपना जिलेबी, एक सेकंड, ये दो छोड़ के किसी को नहीं मिला कुछ। ये सिर्फ किसी को खुश करने के लिए, कुर्सी बचाने के लिए वो ये सब हुआ है। इसका हम कंडम करते हैं। इंडिया पार्टी अलायंस सारे कन्याकुमारी से लेकर कश्मीर तक, नहीं मैं बोल देता हूँ, उन्होंने तो बोलने में माता जी बोलने में तो एक्सपर्ट है, मुझे मालूम है, तो उसी माता जी नहीं आपकी बेटी के बराबर हैं। এরপরই হই হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। ওয়াকআউট করেন ইন্ডিয়া জোটের শরিক দলের সাংসদরা। বিরোধীদের আচরণের নিন্দা করেন বাংলার প্রাক্তন রাজ্যপাল, বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। I would think, and maybe it's a bit too much to expect, that in the honor of democracy, at least the opposition would have stayed here to listen to what I have to respond. Now that the leader of the opposition raised issues on the budget which was presented yesterday and tabled in this house yesterday. Just to the point that he raised, that I have not named many states and probably spoke about only 2 states. There are a few points which I have to table here with your permission, voice here with your permission, as to what happens in a speech. Congress party has been in power for a very long time in this country. They presented so many different budgets, and they would know clearly that in every budget, you don't get an opportunity to name every state of this country. इंटर्नशिप के बाद क्या होगा, उनको नौकरी कौन देगा? तीसरा, महंगाई को लेकर के सरकार कोई ऐसा ठोस कदम नहीं उठा पाई जिससे महंगाई नियंत्रण होती। अगर कहीं आपने मिडिल क्लास को कुछ सहूलियत भी दी है तो वो अपनी महंगाई से आप वापस ले रहे हैं। बिहार जा रहा है विकास, यूपी को क्यों छोड़ रहे हैं आप? बाढ़ अगर बिहार की रोकनी है तो नेपाल की बाढ़ रोके बिना और यूपी की बाढ़ रोके बिना आप बिहार की बाढ़ कैसे रोकेंगे? तो आपको पहले यूपी की बाढ़ रोकें, नेपाल की बाढ़ रोकें, तो बिहार की बाढ़ अपने आप रुक जाएगी। यूनियन बजट जॉब क्रिएशन का बजट है, जॉब के ऊपर सबसे ज़्यादा जोर दिया गया। तो अगर बताइए कि अगर ये जो केंद्र सरकार ने जो जॉब के ऊपर जो ट्रेस दिया है, जॉब क्रिएशन के ऊपर ट्रेस दिया है, नए लोग को कोई कंपनी जॉब में लेगा तो उस कंपनी को सरकार पैसा देगी, 1 महीने का वेजेस भी देगी, बाद में EPF में 3000 रुपीज़ तक उसको रिम्बर्समेंट भी मिलेगा। तो इस कौन से राज्य को लाभ नहीं होगा? केरल को लाभ नहीं होगा क्या, या बंगाल को लाभ नहीं होगा क्या? যখন আলাদা আলাদা রেল বাজেট পেশ হতো তখন বলা হতো যে ভারতবর্ষে রেলমন্ত্রী মানেই হচ্ছে তিনি প্রাদেশিক নেতা। কেন? বাংলার ক্ষেত্রে একাধিক রেলমন্ত্রী, গনি খান চৌধুরী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যখন বাংলার কোনো সাংসদ রেলমন্ত্রী হন তখন বাংলাকে ঢেলে দেয়া হয়। বিহারের ক্ষেত্রে দীর্ঘ তালিকা, যশবন্ত সিনহা থেকে লালু প্রসাদ যাদব থেকে নীতিশ কুমার, সবাই যখন রেলমন্ত্রী থেকেছেন বিহারকে ঢেলে দেয়া হয়েছে। এই রকম শরিক তুষ্টির বা নিজের রাজ্যকে তুষ্টির একটা নজির পাওয়া যায় সৌমদের সময়ও। কিন্তু আমি বলছি এইবার এই বাজেটের পর সবথেকে বড় প্রশ্ন বিরোধীদের কাছে যে আর শরিক ভাঙানো যাবে তো? তার কারণ হচ্ছে যেভাবে তৃতীয় মোদী সরকারের 2 প্রধান শরিককে, অরূপের ভাষায় 2 ক্রাচকে কার্যত মুড়ে দেয়া হলো প্রকল্পে, আমি বলছি 5 বছরের মধ্যে ভেঙে যাবে। বিরোধীরা এক সুরে যে কথাটা ইতিমধ্যেই বলতে শুরু করেছে সেই স্বপ্ন পূরণ হবে তো? দেখুন, অনেকে এখানে 10 নম্বর দিয়েছে, তাদেরকে দেখছিলাম অভাবের সংসারে টাকা রোজগার তো নেই, তো কারোরটা কেটে তো কাউকে দিতে হবে। তো রোজগার যদি না থাকে তাহলে যাদের পাওনা তাদের তো কাটতে হবে। দেখুন,
যে রাজ্য থেকে জেতার পরেও একজন পূর্ণমন্ত্রী পায় না, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনি অনেকগুলো এই রাজ্যের মন্ত্রীর নাম করেছেন রেলমন্ত্রী, স্বনামধন্য রেলমন্ত্রীরা রাজ্যের জন্য করেছেন, কিন্তু কোনো রাজ্যকে বঞ্চনা করে নয়। কিন্তু আপনি দেখুন আজকে ভারতীয় না, এটা দাঁড়িপাল্লার মতো, একটা রাজ্য বেশি পেলে অন্য রাজ্যগুলো বঞ্চিত হবে। একজন বাঙালি হিসেবে আমি চাইবো বাংলা পাক, কোনো অসুবিধা নেই। দেশে যাতে ইউনিয়ন বাজেট দেখুন, একজন বলছেন যে সৌম্য, তোমার মনে নেই লালু প্রসাদ যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী ইউপিএ 1 এর সময় কতগুলো প্রকল্প পেয়েছিল বিহার, করেছে, কিন্তু তার মানে এই নয় যে বঞ্চনা করেছে। আজকে আমি বলছি যে বলছেন বন্যা নিয়ে, দেখুন লজিকটা কি দিচ্ছে, বন্যা নিয়ে লজিকটা অদ্ভুত। যে বন্যা নিয়ে বলছেন যে রাজ্য থেকে নদীগুলো উৎপন্ন হচ্ছে সে রাজ্যের উপরে বেশি দেওয়া হচ্ছে। আমার কপাল ভালো যে উনি বলেননি গঙ্গোত্রীতে গিয়ে দেন, চায়নাতে গিয়ে দেননি, যেখান থেকে ব্রহ্মপুত্র উৎপন্ন হয়েছে। তাহলে বিজেপির নেতারা চায়নাতে গিয়ে দিয়ে দিত, ব্রহ্মপুত্র ওখান থেকে উৎপন্ন হয়েছে, আসামে বন্যাটা তাহলে খুব কম হবে। তা পশ্চিমবঙ্গের উনি আর বলছেন কি পশ্চিমবঙ্গে কোথায় বন্যা হয়েছে? আরে পশ্চিমবঙ্গে কিছুদিন আগে হরপা বানে এত বড় একটা ডিজাস্টার হয়ে গেল, সেটা উনি জানেন না। এই সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা নেই, এটা আমাদের তথ্য নয়। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বারবার করে বলছে যে স্থায়ী চাকরি 2018-19 থেকে কমছে। এটা কিন্তু কোভিডের পরে না, কোভিডের আগে থেকে কমছিল। এবং 2000 এই অনুষ্ঠানেই মনে করিয়ে দিলাম তোমরাও 5000 টাকা স্কিমই করেছিলে। আমি আসছি এবার 2023 সালের নভেম্বর মাসে গত 45 বছরের সবচেয়ে বড় বেকারত্বের চিত্র ধরা পড়েছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি রিপোর্টে। যে 5000 টাকা অভিরুদ্ধ সঠিকভাবে বলেছেন, এটা কিন্তু গভর্নমেন্ট নিজে থেকে দিচ্ছে, এটা কিন্তু কোনো কর্পোরেটের ঘাড় ভেঙে দেওয়া টাকা না। সরকার যেহেতু সেই মুহূর্তে চাকরি দিতে পারছে না, সরকার তার মানবিক জায়গা থেকে এই উদ্যোগটা নিচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। এটাও কিন্তু 90% গভর্নমেন্ট, 10% সিএসআর। না, 10% সিএসআর এর ঘাড়ে বন্দুক রেখে এটা করানো হচ্ছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমি আবারও বলছি, একটা সরকারের অভিমুখ কিভাবে বোঝা যায়। দেখুন, আমরা রেলে সিনিয়র সিটিজেনদের ছাড় তুলে দেওয়া হচ্ছে। আজকে সরকার একটা অদ্ভুত ঘোষণা আছে সিনিয়র সিটিজেনদের জন্য। যারা বিদেশ ভ্রমণ করতে যান তাদের ফোরেক্সে একটা সার্চার্জ নিত, যারা বিদেশ ভ্রমণ করতে যান প্রবীণ নাগরিকদের জন্য সার্চার্জ মুকুব করা হয়েছে, আর সাধারণ যে মানুষরা রেলে চড়ে 14 কোটি মানুষ যান তাদের কনসেশন তুলে দেওয়া। সরকারের অভিমুখ ডিফাইন করে দিচ্ছে এই সরকার আসলে কাদের জন্য। এতক্ষণ ধরে যেটা আলোচনা চলছে, ইন্টার্নশিপটা যে এবার প্রথম এলো এমন না, কিন্তু ইন্টার্নশিপ চালু আছে এবং চলছে। যেটা ঘোষণা হলো, মনে করুন আমার মেয়ে বিটেক করছে, এবার বিটেক করার পর একটা টপ কোম্পানিতে ইন্টার্নশিপ করতে গেলে কেউ কিন্তু ইন্টার্নশিপ 5000-এর জন্য ওখানে যায় না, এক্সপিরিয়েন্সের জন্য, গুডউইলের জন্য, যাতে করে সেখান থেকে বেটার অপরচুনিটি নিয়ে আবার সেখানে যায়। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বাজেট বৈষম্যের অভিযোগে সংসদের বাইরে বিক্ষোভে এককাট্টা বিরোধীরা। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর পাশে বিক্ষোভে সামনের সারিতে সামিল তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা। সংসদের মকরদুয়ারে হাতের বাংলায় লেখা পোস্টার নিয়ে বাংলাকে বঞ্চনার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদরা। জমায়েত থেকে উঠল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগানও। বাংলার জন্য কিছু দেয়নি, বাংলাকে একবার করে নাম করেছে, বিহার বলতে বলতে ওদের সুযোগই পায়নি, সময় পায়নি। যদি বলছি বন্যার জন্য, ফ্লাডের জন্য যত স্টেট ঢুকে দিচ্ছে, বাংলায় ফ্লাড হয় না, প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর মানুষ যন্ত্রণার মধ্যে থাকে, তার জন্য কোনো ভাবনা নেই, কিচ্ছু না। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের কি বক্তব্য আছে তারা বলুক না কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্রীয় সরকারের কাছে অর্থ চাইতে পারে, যেমন বিহারের রাজ্য সরকার, তারা ওখানে গঙ্গা ভাঙন রোধ করবার জন্য তারা বারে বারে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছেন। তো আমার পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকার তারা কি কেন্দ্রের কাছে কোনো রকম দ্বারস্থ হয়েছেন? বলেছেন একবার, আমি নিজে চিঠি করেছি, তার কোনো উত্তর পাইনি। নির্মলা সীতারামন যখন তার বাজেট বক্তৃতা শুরু করলেন, বাঙালি নড়ে চড়ে বসেছিল শুরুতেই। তার কারণ এই পূর্বোদয় প্রকল্প, আগের প্রতিবেদনে যে উল্লেখটা করা হলো সেটা বললেন, পূর্ব ভারতের 5টা রাজ্য বিহার, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। তো সবাই খুব নড়ে চড়ে বসলেন, ভালো কথা, নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের কিছু একটা প্রাপ্তি হবে। কেন বললেন? দুর্দান্ত ব্যাখ্যা দিলেন যে এই 5টা রাজ্যে সামগ্রিক উন্নয়নে, পরিকাঠামো তৈরি এবং অর্থনৈতিক সুযোগ সুবিধে ইত্যাদি বাড়বে। প্রকল্পের ঘোষণা করলেন, বিহার আর অন্ধ্রের কথা এলো, বাংলায় একটা প্রকল্পের কথাও শোনা গেল না। আমি বলছি এটা খুব প্রতীকী, এবং প্রণয়দা লজিক্যাল কনক্লুশন একটাই হয়, সেটা হচ্ছে শরিকি বন্দনা, শরিকি তুষ্টি, যে ভাই বড় মন্ত্রক দিতে পারিনি, লোকসভা স্পিকারের চেয়ার দিতে পারিনি, বাজেটে খুশি করে দিলাম, সঙ্গে থাকো। দেখুন, কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকায় একটা খবর বেরিয়েছিল, সেটা হলো যত কেন্দ্রীয় প্রকল্পের জন্য স্যাংশন আছে
এই ইলেকশনের আগে স্টেট গভর্নমেন্ট একটা টার্গেট ঠিক করেছিল এবং সেই টার্গেট অনুযায়ী প্রত্যেক দিন 55 লক্ষ টাকা করে খরচ করলে সেটা ইউটিলাইজেশন হবে। রিভিউ করে দেখা যাচ্ছে এভারেজে 10 থেকে 11 লক্ষ টাকা পার ডে খরচ হয়েছে, অর্থাৎ যে রিভিউয়ে যেটা দাঁড়াচ্ছে যত স্যাংশন আছে তার ইউটিলাইজেশন হবে না। আপনি ধরেন আমি যে 25,000 কোটি টাকা, কিন্তু আমি অনুদান, কেন্দ্রীয় অনুদানের কথা বলছি না, কেন্দ্রীয় প্রকল্প, আমি প্রকল্পের কথা বলছি। এই যে ধরুন এই যে ন্যাশনাল হাইওয়ে যেটা এক্সপ্রেসওয়ে 25,000 কোটি টাকা, যেটা কলকাতা টু শিলিগুড়ি। এখন আপনি খোঁজ নিন, এটা নিয়ে একদিন এপিসোড করুন যে এটা কোথায় আটকে আছে। ন্যাশনাল হাইওয়ে 24 ন্যাশনাল হাইওয়ে আপনার কৃষ্ণনগর থেকে তারপরে ওদিকে, সেখানে ন্যাশনাল হাইওয়েকে এক্সপ্যান্ড করা যাচ্ছে না কেন? জমি জটে আটকে আছে, জমি পাওয়া যাচ্ছে না। আজকে যে কথাটা বলা হচ্ছে যে দেখুন যে প্রকল্প কত পেল, আপনি বলুন তো 2014 থেকে 2024 আমি দীর্ঘ তালিকা দিতে পারি, সেটা বন্যা প্রবণ রাজ্য। আমি বলছি বিহারের জলটা তো বাংলায় নাবে, বন্যা প্রবণ রাজ্য এটা কেরলও, উড়িষ্যাও, বাংলাও। তাহলে বন্যা পরিস্থিতি হলে বিহারের বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য যদি 12,500 কোটি টাকা সাহায্য দেওয়া যায়, বাংলায় কি বন্যা হয় না? একদম। ঘাটাল মাস্টার প্ল্যানে দেখুন না কত বছর আগে স্যাংশন আছে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন কেন হচ্ছে না? আপনি করুন না, এগুলো এপিসোড করুন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্যাংশন অ্যামাউন্ট, সেই স্যাংশন অ্যামাউন্টের ইউটিলাইজেশন কেন হচ্ছে না? আপনি বলছেন ইউটিলাইজেশন হচ্ছে না বলে প্রকল্প ঘোষণাই হলো না। এও তো নতুন অর্থমন্ত্রীকে বাজেটে বলা উচিত ছিল। স্টেট গভর্নমেন্টের যে ম্যাচিং মানি লাগে, স্টেট গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ লাগে, তার অভাব আছে। আর হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের মনে হলো যে অন্ধ্রপ্রদেশ আর বিহার সমস্ত কিছু একেবারে পারফেক্ট ইউটিলাইজেশন করেছে অথবা ভবিষ্যতে করতে পারবে, কারণ শরিক দল তো, সেই জন্য সমস্ত টাকা ওখানে চলে গেল। কিন্তু তাই কি সত্যি? আমি এবার উল্টো দিক থেকে ব্যাপারটা দেখি, অরূপের কাছে আসবো। অরূপ, আমরা এই রাজ্যে যদি আসি, তাতে আমাদের ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না, সরকারি সুবিধে পাবেন না, ভোটের আগে বারবার এই কথা আমরা শুনেছি। আমি বলছি বিজেপি সরকার তো এটাকেই ফলো করছে, যে যারা আমাদের ভোট দেয়নি, যেখানে রাজনৈতিকভাবে আমরা ধাক্কা খেয়েছি, 12 গেরোতে আটকে গেছি, অথবা বড় শরিক দল নেই, তারা ভারেমা ভবানী। আমি বলছি যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলো সেই জন্য বাজেটে শূন্য ঝুলি। প্রথম কথা শুনুন, লক্ষ্মীর ভান্ডার বা অন্য সুবিধা পেতে গেলে দুয়ারে সরকারের ক্যাম্পে যারাই লাইন দেয় তারাই ফর্ম ফিল আপ করে সেই সুবিধা পায়। হ্যাঁ, কিন্তু ভোটের প্রচারে যে রোজ শুনলাম, ভোটের প্রচারে আমরা না থাকলে আমরা কুচবিহারের বিজেপি নেত্রীকে, বিধায়ককে কথাও বলতে শুনেছি যে আমরা ক্ষমতায় আসলে বন্ধ করে দেবো, সেটা আমরা শুনেছি। আমি আসছি, আসলে একটা সরকারের বাজেটটা একটা সরকারের অভিমুখ নির্দেশ করে। আজকে দেখুন এই যে বলা হচ্ছে, আপনিও দেখালেন ইন্টার্নশিপ, ইন্টার্নশিপ কত 5,000 থেকে সর্বোচ্চ 15,000 টাকা। মানে ধরুন একটা কর্পোরেট কোম্পানি, ধরুন অনন্ত আম্বানির কোম্পানিতে একটা বেকার যুবক মাস্টার ডিগ্রি করে সে চাকরি ইন্টার্নশিপ করতে গেল, 5,000 টাকা সে মুখ্যমন্ত্রী গেছিলেন তো, আমি বলে নিচ্ছি অনন্ত আম্বানি বলে তাই বললাম, ইন্টার্নশিপ করতে গেলেন, যার বিয়েতে 5,000 কোটি টাকা খরচ হয়েছে, তার ওখানে মায়না পায়, ইন্টার্নশিপ করে 5,000 টাকা মায়না পাচ্ছে। এটা হচ্ছে সরকারের অভিমুখ। সেই বিয়েতে মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করলেন। দ্বিতীয় কথা, কোথায় এই একটু আগে এখানে একজন অর্থনীতিবিদ, আমি বিজেপি কিনা জানি না, উনি 10-এ 10 দিলেন। উনি হঠাৎ করে জিডিপি নিয়ে বলছেন এটা পৃথিবীর বৃহত্তম জনসংখ্যা ভারত, এখানে শুধুমাত্র 3.7 লক্ষ কোটি ডলারের জিডিপি দেখতে হবে না, তার জনসংখ্যা দিয়ে হিসাব করতে হবে। তো আজকে আমরা বলছি ইউকের থেকেও আমাদের বেশি, ইউকের মাথাপিছু আয় কত? ইউকের মাথাপিছু আয় $48,000 বেশি, সেখানে ভারতবর্ষের মাথাপিছু আয় কত? তার 10 ভাগের 1 ভাগও নয়। তাই সামগ্রিকভাবে এই যে ছেলে ভোলানো বাজেট, মুশকিলটা হচ্ছে অন্যখানে। এইবার বাজেটে প্রথম দেখলাম যে আয় করলে আমাদের ট্যাক্স দিতে হয়, খরচ করলে জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে, কিছুই না করলে যদি ব্যাংকে টাকা রেখে দিই তার উপর ইন্টারেস্টে ট্যাক্স দিতে হচ্ছে। এবার এখন থেকে যদি আমি ট্যাক্স দিতে যাই তার উপরও অ্যাডিশনাল সারচার্জ চাপিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি কিছু না করলেও আপনাকে ট্যাক্স দিতে হবে। এই যে নতুন যন্ত্রণার মধ্যে দেশবাসীকে উপহার দিলেন ওনারা, আসলে একটাই কথা পরিষ্কার হয়ে যাচ্ছে, যে দুটো ক্রাচে ভর দিয়ে হাঁটছেন, ওই দুটো ক্রাচের নাট বল্টু যাতে ঢিলে না হয়ে যায়, হুমড়ি খেয়ে যাতে পড়তে না হয়, তাই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই দুটো ক্রাচের দাম। শুধু বাইরেই নয়, বাজেটে বাংলাকে বঞ্চনার ইস্যুতে বুধবার উত্তাল হলো সংসদের অন্তর্মহল। বি ফর বিট্রেয়াল, ইউ স্ট্যান্ড ফর আনএমপ্লয়মেন্ট, ডি ফর ডিপ্রাইভ, জি ফর গ্যারান্টি, জি ফর ঘোটালা, নিট ঘোটালা এন্ড আ গ্যারান্টি উইথ জিরো ওয়ারেন্টি, ই ফর এক্সেন্ট্রিক, টি ফর ট্র্যাজেডি। দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির ব্যাপারে পশ্চিমবঙ্গ যদি আরো পেত আমি খুব খুশি হতাম, কিন্তু পশ্চিমবঙ্গ দেখে আমার যেটা দুঃখ হয় এবং বিড়ম্বনা হয়, একটাও তো ক্যাপিটাল প্রজেক্ট নেই। ওর তো খালি হচ্ছে এই ক্লাবকে পয়সা পাইয়ে দেওয়া, এখানে অনুদানের সরকার। ওর ওই যে টাইম হরাইজন, প্ল্যানিং হরাইজন বলে না,
উনি একটা নির্বাচন থেকে আরেকটা নির্বাচনে যান। লোকসভা ভোটে বাংলায় হারের জেরেই কি তাকে বঞ্চিত করেছেন নরেন্দ্র মোদী? মঙ্গলবার নির্মলা সীতারামনের বাজেট পেশের পর থেকেই সেই প্রশ্নে সরব হয়েছে তৃণমূল। আর বুধবার সংসদে দাঁড়িয়ে মোদী সরকারকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণে নামলেন তৃণমূল সাংসদ ও দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। वक्त बदल गया है सर। टुडे इज एग्जैक्टली 50 days since the rejection, but PM Modi refuses to accept the reality. He is running a coalition government and he wants everyone to believe that sab changa si, everything is good. So the defense minister is the same, the commerce minister is the same, the home minister is the same, the external affairs minister is the same, speaker is also same, the finance minister is also same. Sir, one thing has changed. I was sitting throughout when the budget was being read. Only the cheerleaders have gone down in numbers. वो बेंच बजाने वालों का थोड़ा नंबर कमती हो गया है। কখনো নিশানায় প্রধানমন্ত্রী, কখনো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অর্থমন্ত্রীকে। Sir, I challenge the Honorable Finance Minister if she can release the white paper of how many dime, penny or rupees the central government has given to Bengal after its embarrassing defeat in the West Bengal legislative elections in 2021. Sir, in the last 3 years, sir देखिए मैं white paper मांग रहा हूँ, ये चिल्ला रहे, अरे भैया white paper दे दो, white paper दे दो, कहानी खत्म। सर जिसके पास कागज नहीं होगा, सर व्हाइट पेपर मांग रहे, सर व्हाइट पेपर मांग रहे, चिल्ला रहे, इनके पास कागज नहीं है और पूरा देश से कागज मांग रहा है सीए का नाम पे। ये बीजेपी है। সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে, অগ্নিবীরদের পতাকা দেন আপনারা, লজ্জা করে না? দেশের সেনাবাহিনী নিয়ে ছিনিমিনি খেলছেন, যারা দেশকে সুরক্ষা দেওয়ার কথা তাদেরকে অগ্নিবীর বানিয়ে তাদেরকে এমপ্লয়ির মতো ব্যবহার করছেন। সিভিক ভলান্টিয়াররা কত পায়? পুরো বিষয়টাই সিভিক ভলান্টিয়ার সাথে আমি অগ্নিবীর কত জানাচ্ছি না। আমার দেশের সীমান্ত একটা বড় কোম্পানিতে এন্ট্রি করার অপরচুনিটি, কেউ 5,000 টাকার জন্য, কেউ 5,000 টাকার জন্য 5,000 টাকা একটা এন্ট্রি পয়েন্ট হিসেবে আপনি যেটা বলছেন, কেউ সারা জীবন ইনকাম থাকবে না, কেউ সারা জীবন ইনকাম থাকবে না, আর ওটা এন্ট্রি পয়েন্ট, ওইটাকে দেখিয়ে আমি ভবিষ্যতে বড় জায়গায় যাব। সুমনদা, আমি শুধু একটা কথা বলছি, এই যে এত কথা বলছেন না, যে মানুষের ক্রয় ক্ষমতা যদি না বৃদ্ধি হয়, সোনা কিনবে না, বেগুন কিনতে পারছে না, চাল কিনতে পারছে না, সোনা কিনবে। প্ল্যাটিনামের গল্প শোনাচ্ছেন। আজকে রুরাল ইকোনমিতে আজকে গরিব মানুষরা যাদের রোজগার বাড়ছে না, আপনি কৃষি ক্ষেত্রে যে বলছেন 80% মানুষ যেখানে বাস করে তাদের রোজগার বাড়ছে না, দিদি আমি বলতে দিন, তারা রোজগার বাড়ছে না, সব গাল গল্প শোনাচ্ছে। আজকে আপনি বলুন তো, যে মহিলাদের নিয়ে এত কথা বলছে, একটা হোস্টেল বাড়ানো ছাড়া একটা প্রকল্পের নাম বলুন। আমি বলছি লাখপতি দিদি তৈরি হবে, আজকে আছে তো এখানে মানে আমার ঘরের রেসপন্সিবিলিটি ট্যাক্স আমি তুলবো আর সিএসআর করে তোমরা করো। আর এইসব গল্প শোনাচ্ছেন অমুক সালে 47 সালে সিএসআর করে তোমরা খাবো না, মোদিজিও সিএসআর মানে কি? না না সিএসআর মানে কি? না না সিএসআর মানে কি? এই ক্যান্সারের জীবনদায়ী ওষুধের দাম কমানোর যে উদ্যোগ, তাকে সাধুবাদ দিতেই হবে। কিন্তু কিছুক্ষণ আগেই স্টুডিও উত্তপ্ত হয়ে গেছিল সোনার দাম নিয়ে। আমি বলছি একসময় তো গোল্ড লোনও চালু করেছিল সোনায়, মানে শুধু মধ্যবিত্তের কেনা না, বিনিয়োগের ক্ষেত্রে হিসেবে কথা। মানে আমাদের দেশে ভারতবর্ষে সোনা কেনার প্রবণতাটা খুব বেশি, সেটা গয়নাই হোক বা সোনার বিস্কুট লোকে জমিয়ে রাখে ইত্যাদি। এটা কিন্তু একটা নন প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট, এবং মানে সেই ধরনের ক্রয়কে ইনসেন্টিভ দেওয়ার কোনো মানে দেখি না, মানে অর্থনীতিবিদ হিসেবে আমি এটার কোনো মানে দেখি না। সোনা বেশি একজন মধ্যবিত্ত মানুষ, তিনি মানে সোনার বিস্কুটের কথা 70s এর হিন্দি ফিল্মে দেখতে পারেন আর কল্পনা করতে পারেন। সত্যি তাই না, অনেকে মেয়ের বিয়ের জন্য যেখানে এখনো ডাউরি সিস্টেম আছে, কেউ কেউ একটা দুটো সোনার বিস্কুট কেনেন হয়তো, কিন্তু সোনা কেনার থেকে মানে এই সোনাটা তো বিদেশ থেকে আনা হচ্ছে, কারণ এটার আমদানি শুল্ক কমানো হচ্ছে, তার বদলে যদি এই টাকাটা দিয়ে মেশিনারি বা অন্য কিছু ইম্পোর্ট করা হয়, তাহলে দেশের প্রোডাক্টিভিটি বাড়বে। একটা কথা বলতে পারি, আমরা সবাই এটা সোনার দাম বেসিক কাস্টমস ডিউটি কমানো হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি সোনার দাম কমানো হয়েছে, ইনসেন্টিভ দিচ্ছে সোনা কেনার। কিন্তু আমার মনে হয় একটা প্র্যাকটিক্যাল দিক আছে। ভারতবর্ষে যেহেতু সোনার প্রচন্ড ডিমান্ড, ওয়ান অফ দ্য হাইয়েস্ট গোল্ড স্মাগলিং হয় ইন্ডিয়াতে। আচ্ছা। এবং
এই স্মাগলিংটাকে বন্ধ করার জন্যেও আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য স্টেপ, সোনার কাস্টমস ডিউটিটা কমিয়ে যাতে স্মাগলিং এর ইনসেন্টিভটা কমে যায় এবং ব্যাংকক থেকে কলকাতা সোনা আনতে গিয়ে যারা ধরা পড়েছিল তারা এবার হয়তো একটু পিছিয়ে যাবে। আমি একটা নিশ্চয়ই ওদের লাগছে আমি বলছি বাইরে স্মাগলিং তো বন্ধ করলো, কিন্তু কেদারনাথ মন্দিরের 800 কেজি সোনা স্মাগলিং করলো, এটা আজ অবধি জানা গেল না। দেখুন আমরা এই যে সোনার বিয়ের জন্য সোনা করছি, তার চেয়ে বড় কথা হলো গোল্ড বন্ড চালু হয়েছে। এই যে বাজারে যে সোনা আপনি ইনভেস্টমেন্টের জন্য এখন অনেকে ইনভেস্ট করছে, তো এই যে বিষয়টা হচ্ছে যখন আপনার দাম কমবে ইনভেস্টার ওখানে হবে, আবার যখন দাম বাড়বে তো দাম বাড়বে। সোনা মানে এখনই আপনাকে বাড়িতে এনে সোনা রাখতে হবে না, যে পরিমাণ আপনি সোনা কিনছেন প্রতি মাসে সেইটা আপনার কিন্তু জমা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিনের বক্তব্যে ছত্রে ছত্রে ছিল বিদ্রূপ কটাক্ষ। मोदी जी की तीसरी बार युवक अभी भी बेरोजगार। চ্যালেঞ্জ করবার আগে কত টাকার হিসাব তারা দিয়েছেন এটা মানুষের সামনে দাঁড়িয়ে বলুন। পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ, প্রত্যেকটি দরিদ্র পরিবারের মহিলারা জানেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানদের শক্তি বৃদ্ধি এবং তাদের প্রাসাদোপম অট্টালিকা তৈরি, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজ, প্রাকৃতিক সম্পদ লুট, গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করা, তার উত্তর তারা দিয়ে দিতে পারবেন। যাদের একটা পঞ্চায়েত নির্বাচনে জেতার জন্য ব্যালট পেপার খেতে হয়, বিডিওদের দিয়ে লুট করাতে হয়, পুলিশকে সিভিক ভলেন্টিয়ার্সদের ময়দানে নামাতে হয়, 3,500 পুলিশকে সঙ্গে নিয়ে একটা গ্রামের যাত্রা করতে হয়, তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই অন্তত এই সরকারের বাজেট নিয়ে কোনো সমালোচনা করা। শুরুতেই এদিন বাজেটের 6 অক্ষরের ব্যাখ্যায় নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বি ফর বিট্রিয়াল বলতেই সংসদে হই হট্টগোল শুরু হয়। নাম না করে সম্প্রতি শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রসঙ্গও তোলেন তৃণমূল সাংসদ। সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। They spoke about सबका साथ सबका विकास, which turned into जो हमारे साथ हम उनके साथ, as admitted by BJP MLA and the leader of opposition in Bengal Assembly. The Prime Minister now leads a creaky, vulnerable, shaky coalition, and it leads a coalition government which is just waiting to blow up. Rather than investing in the future of this country, it is unfortunate that the union government is investing for Modi ji's political survival. Truth is, the Honorable Prime Minister is on borrowed time. You all are on borrowed time, mark my words. थोड़ा सब्र रखिए और कुर्सी का पीटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সভায় বলেন 10 লক্ষ চাকরি আমরা দিয়ে দিতে পারি, এই চাকরি ওরা পিল খাচ্ছে, পিল খেয়ে বাতিল করে দিচ্ছে। 10 লক্ষ চাকরি, খুব সহজ পাটিগণিতের হিসেব বলি, 10 লক্ষ লোককে যদি 10 টাকা করে দেওয়া হয় কত হয়? 100 লক্ষ, তার মানে 1 কোটি। 1 কোটি 12 মাসে কত দিতে হয়? 12 কোটি। তো 10 টাকা না দিয়ে যদি আমি 10,000 টাকা দিই তাহলে 12,000 কোটি টাকা লাগবে। উনি তো বলেন টাকা নেই, আর এদিকে যখন জনমোহিনী চাকরির কথা হয় উনি বলেন পিল খেয়ে এরা নষ্ট করে দিচ্ছে। আমি যদি মুক্ত হতাম তাহলে 10,000 চাকরি। আমার প্রশ্ন হচ্ছে, যখন আপনি ক্রমাগত বলে যান যে কেন্দ্র সরকারের বিড়ম্বনা, কেন্দ্র সরকারের বঞ্চনা, যখন 10,000 চাকরির কথা হয় তখন 10 লক্ষ চাকরি, 10,000 না, 10 লক্ষ চাকরির কথা হয় তখন টাকা কোথা থেকে চলে আসে? বঞ্চনার কথা বলতে গিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের উল্লেখ করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। Now I come to D, deprive, like the honorable member has deprived his wife. Sir, D for deprive. এরপরই নিজের আসন থেকে নেমে আসেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তুমুল হই হট্টগোল শুরু হয়। যাদের কোনো কাজ নেই, যে তৃণমূল কংগ্রেস দলটাই নচ্ছার, সেসব নিয়ে আমার কোনো চিন্তা নেই।
শুধু ওকে আইনাটা দেখাচ্ছিলাম যে আপনি একটা বড় চোর। পরিস্থিতি সামাল দিতে স্পিকারের চেয়ারে থাকা বিজেপি সাংসদ দিলীপ শইকিয়া বলেন, যিনি এখানকার সদস্য নন তার সম্পর্কে মন্তব্য করা যাবে না। जो इस सदन का मेंबर नहीं है आप इनका बारे में बोल नहीं सकता प्लीज। ये रिकॉर्ड से निकाल दिया जाएगा, ये रिकॉर्ड से निकाल दिया जाएगा। पश्चिम बंगाल के चीफ मिनिस्टर ममता बनर्जी सदन के सदस्य है। सौमित्र खान जी प्लीज गो टू योर सीट। পরিস্থিতি মোকাবিলার জন্য আসতে হয় খোদ অধ্যক্ষ ওম বিড়লাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বচসা হয়। पश्चिम बंगाल के चीफ मिनिस्टर ममता बनर्जी सदन के सदस्य है नहीं है, तो उन्होंने क्यों टिप्पणी किया? सर आप अपना पद का मान रखिए सर, उनको उठ के बोलिए माफी मांगेगा, देन आई विल कंटिन्यू माय स्पीच। नो सर, you have to intervene. Sir, you are the speaker of this house. No sir. एक मिनट प्लीज, मैं हाथ जोड़ के आग्रह करता हूँ, विनम्र रूप से मैं आग्रह करता हूँ सर, उनको बोलिए आप स्पीकर के नाते, अध्यक्ष के नाते इस सदन का गरीबा के लिए आप उनको बोलिए उठ के वो माफी मांगेगा। आपको कंटिन्यूस करना है तो करिए, उनका नाम सदन के रिकॉर्ड से निकाल दिया है, नहीं करना है तो आप डायरेक्शन मत दिए कि उनको माफी मंगाइए। आप मुझे डायरेक्शन नहीं दे सकते।